প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হাসনাত জামান সবুজ, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আলোচনা করব পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অবগত আছো এই আলোর প্রতিফলনের আরও দুটি ক্লাস হয়েছে। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। তো যারা এই দুটি ক্লাস দেখোনি, প্রয়োজনে আবার তোমরা অনলাইন থেকে টাইমলাইন থেকে এই ক্লাসগুলো দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, কিভাবে গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। তো এই যে প্রতিবিম্ব শব্দটি যখন চলে আসে তখনই আমাদের প্রতিবিম্ব সম্পর্কে, প্রতিবিম্বটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রতিবিম্ব সম্পর্কে জানার, এখানে দেখতে পাচ্ছ যে দুটি চিত্র দেখতে পাচ্ছ উপরে। তো এখানে এই যে একটা দেখো বিন্দু বা উৎস যেখান থেকে আলো ছড়িয়ে যায়, এই উৎস থেকে আলো দেখো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা অবতল, বাইরের দিকে প্রলেপ দেওয়া থাকলে সেটা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণে এসে পড়ে ওডেশ বিন্দুতে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে। আবার দেখো এই যে একটা সমতল দর্পণ আমরা দেখতে পাচ্ছি, এখানে ও বিন্দু থেকে আলোকরশ্মি পড়ে ওডেশ বিন্দুতে মিলিত হচ্ছে, এখানে কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে না। তাহলে প্রতিবিম্ব দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। লক্ষ্য করে দেখো, তাহলে প্রতিবিম্ব কাকে বলে আমরা এটা জানবো। তাহলে বলতে পারি কোনো বিন্দু বা উৎস থেকে আলোকরশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে যদি অপসৃত হয়, তাহলে এই যে দ্বিতীয় বিন্দুটা বা এই যে দ্বিতীয় বিন্দুটা, এই দ্বিতীয় বিন্দুটাই হলো প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এই দ্বিতীয় বিন্দুটাই হলো প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আবার বলতেছি, কোনো বিন্দু বা উৎস থেকে আগত আলোকরশ্মি কোনো দর্পণের বা কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হতে পারে, প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় বিন্দুটাই হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে ক্লাসে জয়েন করেছ। কে কে জয়েন করেছ দেখতে পাচ্ছি, আফসানা, বিলকিস, তারপর হচ্ছে হুসাইন, এমডি আলমগীর, তারপর হচ্ছে লিপি, তোমরা জয়েন করেছ। যারা জয়েন করেনি তাদেরকে জয়েন করার জন্য বলো। তো আমরা প্রতিবিম্ব সম্পর্কে জানলাম। এখন দেখো এই প্রতিবিম্ব কিভাবে গোলীয় দর্পণে গঠিত হয় সেটাই আজকের আলোচনার বিষয়। এখন আলোচনার বিষয় প্রতিবিম্ব আমরা গঠন করব। গঠনের পূর্বে প্রতিবিম্ব অঙ্কনের জন্য কিছু রশ্মিচিত্র রয়েছে, অর্থাৎ এই রশ্মিচিত্র দিয়ে, রশ্মিগুলো দিয়ে আমরা কি করব, দর্পণে বিম্ব গঠন করব। লক্ষ্য করে দেখো, আমরা এর আগে একটু দর্পণ সম্পর্কে চেনাই, পূর্বে বলেছি। এই যে দেখতে পাচ্ছ একটা কাঁচ, এই কাঁচটির মধ্যে হচ্ছে এক পৃষ্ঠে যদি আমরা কি দিই, প্রলেপ দিই, তাহলে কি হবে, অপর পৃষ্ঠ থেকে আলো প্রতিফলিত হবে, তাহলে এইটা তখন দর্পণ সৃষ্টি হবে। এই যে দর্পণ, আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে গোলীয় দর্পণ। লক্ষ্য করে দেখো, আমরা এখানে দুটি গোলীয় দর্পণ দেখতে পাচ্ছি। এইখানে আমি দেখাবো তোমাদের, এই যে আমি বৃদ্ধাঙ্গুলটা রাখলাম, দেখা যাচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে বৃদ্ধাঙ্গুলটা বড় দেখা যাচ্ছে, খুব কাছাকাছি ধরলে বৃদ্ধাঙ্গুল বড় দেখা যাচ্ছে। সুতরাং এইটা আমরা বলতে পারি এটি হচ্ছে অবতল দর্পণ। আর আরেকটি জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আরেকটা দর্পণ, আরেকটি দর্পণ, এই যে দর্পণটির এইখানে যদি আমরা আঙ্গুল ধরি তাহলে দেখো ছোট দেখা যাচ্ছে। তাহলে এই যে ছোট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে কি দর্পণ, উত্তল দর্পণ। আমরা কিভাবে এই যে বিম্বগুলো গঠিত হলো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এইখানে দেখো আমি হাতে এঁকেছি, তোমরা আঁকতে হবে, কিন্তু তোমাদের আঁকতে হবে হচ্ছে পেন্সিল এবং কম্পাস দিয়ে। তাহলে লক্ষ্য করো, প্রথমে রশ্মিচিত্রের তিনটি রশ্মিচিত্র আঁকা দেখা যাচ্ছে। একটি হচ্ছে অবতল দর্পণ এগুলো, আর এইগুলো হচ্ছে উত্তল দর্পণ। তোমাদের আবার বলি, বাহিরের পৃষ্ঠে যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে সেটা হয় অবতল দর্পণ, আর ভিতরের পৃষ্ঠে যদি প্রলেপ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে আমরা দেখো এখন যে আলোচনাটা করব, এখানে দেখো প্রথম যে রশ্মিচিত্রের ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি ওই পথেই প্রতিফলিত হয়, প্রথম ঘটনা। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেই পথে কি হয়, প্রতিফলিত হয়। আমরা প্রথম ঘটনা জেনে ফেললাম। কিন্তু উত্তল দর্পণে দেখো বক্রতার কেন্দ্র অভিমুখে, অভিমুখে মানে এই যে যদি এইদিকে নিয়ে আসি তাহলে বক্রতার কেন্দ্রে এসে মিলিত হবে। তাহলে বক্রতার কেন্দ্র অভিমুখে আপতিত রশ্মি ওই পথেই প্রতিফলিত হয়। তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণের ঘটনা।
এরপরে হচ্ছে দ্বিতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে আমরা দেখি যে লক্ষ্য করে অবতল দর্পণের ঘটনা, প্রধান অক্ষের সমান্তরালে, তোমরা জানো যে এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আমরা মুহূর্তের মধ্যে বলতে হবে এটা, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। এরপরে হচ্ছে দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস থেকে অপসৃত বা আসছে বলে মনে হয়। দেখো এই পথে গিয়ে এই পথে চলে গেছে, এটাকে পিছনের দিকে বাড়ালে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এরপরে তৃতীয় যে ঘটনাটা, সেটা হচ্ছে দ্বিতীয় ঘটনার বলতে পারি আমরা মোটামুটি বিপরীত। যেমন অবতল দর্পণে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। আবার বলছি, প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। আর উত্তল দর্পণে যেটা হয় দেখো, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস থেকে আসছে, দেখো প্রধান ফোকাস অভিমুখে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো তিনটি রশ্মিচিত্রের ঘটনা। এই তিনটি রশ্মিচিত্র দিয়ে আমরা আজকে গোলীয় দর্পণে প্রতিবিম্ব অঙ্কন করব। দেখি আজকে ইতিমধ্যে কারা কারা জয়েন করেছ। দেখতে পাচ্ছি হচ্ছে জুবায়ের আহমেদ, এরপরে হচ্ছে কি এটা কি মঞ্জু, আমি পড়তে পারিনি, দুঃখিত। এরপর হচ্ছে ফারহান ইশরাক এবং বিলকিস, এরপরে দেখতে পাচ্ছি যে আরও অর্ণব, তারপরে হচ্ছে সুমাইয়া আফরিন জাহান, তারপরে হচ্ছে লিপি, তারপরে হচ্ছে মারুফ জয়েন করেছে। মারুফ নিয়মিত ক্লাস করো আমি দেখেছি। হুসাইন এমডি আলমগীর, স্যার আই এম ইট ইজ মাই ফাদার্স আইডি। ও আচ্ছা, তোমার বাবার আইডি থেকে তুমি জয়েন করেছো। আচ্ছা, দিলু জয়েন করেছো। তো আমরা আজকে পড়বো হলো গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। দেখো গোলীয় দর্পণ আমরা জানি দুই প্রকার, একটা বলেছি অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। লক্ষ্য করে দেখো, এই আমরা জানি যে অবতল দর্পণের ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠিত হয়। আমরা জানি যে অবতল দর্পণের ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠিত হয়। এই যে ভিন্ন ভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠিত হয়, সেটা কিন্তু মনে রাখা কঠিন হয় যে কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে কোন অবস্থানে প্রতিবিম্ব গঠিত হবে। এখন বিষয়টা হলো যে এইটা জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটা কৌশলের আশ্রয় নিতে হবে। কারণ হচ্ছে যখন অবজেক্টিভ আসে, তোমরা জানো যে অবজেক্টিভে আসলে সেটা কোন অবস্থানের জন্য কোন অবস্থানে প্রতিবিম্ব গঠিত হবে সেটা কিন্তু চিত্র একে আমরা আনসারটা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের একটা কৌশলে আশ্রয় নিতে হবে, যেটা হচ্ছে আমি লিখে রেখেছি। দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যে এই যে আমরা একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছি, সেই অবতল দর্পণের মধ্যে আমরা জানি পি হচ্ছে মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, আর হচ্ছে সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এখানে আমরা 6টা অবস্থান নির্ণয় করব। দেখো 1 2 3 4 5 6। লক্ষ্য করে দেখো এই যে 6টা অবস্থান, এক বুঝতে পারতেছি হচ্ছে অসীম, এক হলো অসীম, আর 2 হলো অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, 3 হচ্ছে বক্রতার কেন্দ্রে, এবং 4 দেখতে পাচ্ছ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, 5 হচ্ছে প্রধান ফোকাস এবং 6 হচ্ছে মেরু এবং প্রধান ফোকাসের মাঝে। এই অবস্থানগুলোতে আমরা লক্ষ্যবস্তু স্থাপন করব। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? আরেকটি জিনিস দেখো, যদি প্রতিবিম্ব প্রধান ফোকাসে হয় তাহলে আকৃতিটা হবে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত খর্বিত। আর যদি 4-এ গঠিত হয়, অর্থাৎ আলোক কেন্দ্র বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে হয় যদি, তাহলে আকৃতি হবে খর্বিত। আর যদি 3-এ হয়, অর্থাৎ বক্রতার কেন্দ্রে হয়, তাহলে হবে কি সমান। এবং এর বাইরে যদি হয় বিবর্ধিত, এবং অসীমে যদি গঠিত হয় তাহলে তো অবশ্যই আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত। তাহলে এখানে দেখো আমরা লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে, ধরো লক্ষ্যবস্তু হলো অসীমে, তাহলে এখন প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে? আমরা দেখতে পাচ্ছি যে অসীমে অবস্থিত হলে আমরা ধরে নেব, মনে মনে ধরে নিব হচ্ছে সেটা হচ্ছে 1-এ অবস্থিত। তাহলে 1-এ অবস্থিত হলে টোটাল অবস্থান থেকে, টোটাল অবস্থান হলো 6, আমরা 1 বাদ দিব, তাহলে দেখো কত হয় 5। তাহলে প্রতিবিম্ব হবে 5-এ। 5 মানে হচ্ছে আমি ধরে নিব যে এটি হচ্ছে প্রধান ফোকাসে, অর্থাৎ প্রধান ফোকাসে যদি হয় অবস্থান, তাহলে হচ্ছে প্রধান প্রতিবিম্বের লক্ষ্যবস্তু অসীম হলে প্রতিবিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে। দেখো আরেকটি জিনিস, প্রধান ফোকাসে হলে আকৃতি কেমন হবে? অত্যন্ত খর্বিত।
কেন? ওই যে আমরা লিখে রেখেছি, কারণ হচ্ছে তোমরা দেখো যে আমরা জানি যে অসীম থেকে আলোক রশ্মি যদি আসে, এই মেসেজগুলো কিন্তু তোমরা মনে রাখবে, বেসিক না থাকলে শেখার কোনো মূল্য নেই। অসীম থেকে আলোক রশ্মি যদি আসে, সেই আলোক রশ্মির অভিসারী ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ আলোটা দ্রুত মিলে যায়, তখন বস্তুটা খর্বিত হয়ে যায়, ছোট হয়ে যায়। যেমন দেখো আমরা যে চাঁদকে এই যে রুটির মতো ছোট্ট একটা দেখি, আসলে কি চাঁদ এত ছোট? অনেক বড়, তাই না? রুটির চেয়ে তো একটু করে অনেক বড়, তাই না? তাহলে এই যে আমরা এত বড় চাঁদটাকে একটু ছোট্ট করে দেখতেছি, তার মানে এটার অভিসারী ক্ষমতা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে অসীম থেকে লক্ষ্যবস্তু আসলে তার অভিসারী ক্ষমতা কি হয়ে যায়? বেড়ে যায়। এখন বেড়ে গেলে তাহলে তার লক্ষ্য করা অবস্থান হবে প্রধান ফোকাসে, এবং আকৃতি হবে অত্যন্ত খর্বিত। এবং প্রকৃতি দেখো, এই প্রকৃতি এই 4টার জন্যই হবে, 5টার জন্য হবে হলো সদ মানে হচ্ছে বাস্তব, এবং সদ হলে সেটা হবে উল্টো। দেখো প্রকৃতি হলো সদ এবং উল্টো। আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সদ এবং উল্টো। লক্ষ্য করে দেখো, তাহলে আমরা বুঝে গেলাম যে একটি লক্ষ্যবস্তু যদি অসীমে গঠিত হয়, তাহলে তার প্রতিবিম্বের অবস্থান হবে অবতল দর্পণের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রধান ফোকাসে, এবং আকৃতি হলো অত্যন্ত খর্বিত প্রকৃতি এবং সদ এবং উল্টো। এখন এখান থেকে আমরা এইভাবে যদি সবগুলা নির্ণয় করতে পারবো, তোমরা একবারে এটা ঠুটস্থ করে ফেলবে। মানে কিভাবে হয়? লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে বাইরে হয়, তার মানে 2 মানে প্রতিবিম্বের অবস্থান 6 - 2 অর্থাৎ 4 যদি হয়, তাহলে দেখো অবস্থান হলো কি? সি এবং এফ এর মাঝে। সি হলো দেখো 4 হচ্ছে সি এবং এফ এর মাঝে, এবং আকৃতিটা হবে কি? খর্বিত, এবং প্রকৃতি হলো সদ এবং উল্টো। এই যে 4টার জন্য হবে। তাহলে সেম দেখো, যদি 3 হয় তাহলে 6 - 3, তাহলে 3 হবে। অর্থাৎ বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখলে বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হবে। যেহেতু যে অবস্থানে লক্ষ্যবস্তু রেখেছিলাম সেই অবস্থানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটার আকৃতিটা হবে লক্ষ্যবস্তুর সমান। আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান। সেম ভাবে আমরা যদি 4-এ রাখি তাহলে 2-এ হবে, 5-এ রাখলে হবে 1-এ মানে হচ্ছে দেখো অসীমে। তাহলে আমরা যদি দেখি যে অসীমে যদি একটা লক্ষ্যবস্তু গঠিত হয়, তাহলে তোমাদের বলতে হবে, এখানে বুঝতে হবে যে একটা থিঙ্কিংটা কি আসলে। এখানে অসীমে যে বস্তুটা গঠিত হয়েছে অবশ্যই সেটা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটার আকৃতি অবশ্যই কি হবে? অনেক বিবর্ধিত হবে। আর অসীমে কি প্রকৃত অপক্ষে মিলিত হলো, না তারও আগে বা পরে মিলিত হলো, সেটা আমরা জানি না। তাহলে সেই বিম্বটা হতে পারে মানে কি? সদ উল্টো অথবা অসদ সোজা। এরপরে বলতে পারো যে স্যার, যদি মেরু এবং প্রধান ফোকাসের মাঝে হয়, আমরা যদি দেখি তাহলে কি জিরো কি এই পাশে আসে? তাহলে নাই, এই পাশে যেহেতু তার অবস্থান নেই, তার হলো দর্পণের পিছনে হবে, এবং এই ক্ষেত্রে তার আকৃতিটা হবে অসদ এবং সোজা। তাহলে আমরা জেনে গেলাম 6টা অবস্থানের জন্য। তোমরা এটা একটা কাজ করবে, খাতার মধ্যে লিখে তারপরে প্রকৃত অবস্থান এবং আকৃতি এবং প্রকৃতি কেমন হবে সেটা নির্ণয় করবে। আশা করি তোমরা এই কৌশলটা রপ্ত করতে পারবে। তো আমরা আবার একটু দেখতে চাচ্ছি যে কারা এই ক্লাসে জয়েন করেছে। ক্লাস করে তারপরে হচ্ছে মনসুর আলী, শামিমারা, তারপরে হচ্ছে মনসুর আলী, তারপরে হচ্ছে সাজ্জাদ হুসাইন, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফারহান ইশরিয়াক, সামিয়া তাসনিম জয়েন করেছে, লাবিব আব্দুল্লাহ, সামিয়া তাসনিম, সুজাল এবং বিলকিস। তো আমরা আশা করব এখন হচ্ছে যে কোথায় লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। প্রথমে আমরা দেখব অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখব। লক্ষ্য করে দেখো, অবতল অসীমে অবস্থিত হলে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি নির্ণয়।
আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্যবস্তু যদি অসীমে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতিটা কেমন হবে সেটা সম্পর্কে জানবো। এখানেও একটা তোমাদের এই চিত্রগুলো আঁকতে হবে টোটালি একটা কৌশলের মাধ্যমে, না হলে যদি একটু এদিক সেদিক হয়, চিত্রটা যদি সুন্দর না হয় তাহলে দেখবে যে নাম্বারটা পাবে না। তো আমরা এটা অবশ্যই তোমরা আঁকবে কিভাবে, এই যে এরকম একটা স্কেলের মাধ্যমে স্কেল ধরবে, প্রথমে কম্পাস ধরে এরকম করে টান দিবে, যে বিন্দুতে টান ধরে তোমরা এই বৃত্তের একটি অংশ নেবে সেটা হচ্ছে সেই বিন্দুটা হবে বক্রতার কেন্দ্র। দেখো আমরা এখানে বাইরে থেকে প্রলেপ দিব, তাহলে এইরকম যদি আমরা ধরে নিলাম যে এই বিন্দু থেকে আঁকলাম, তো এই বিন্দু থেকে যদি আঁকি তাহলে সেটা হবে বক্রতার কেন্দ্র, এর মাঝ বরাবর যেটা হবে সেটা হবে প্রধান ফোকাস। আমরা নিচ্ছি, দেখো এটা হচ্ছে মেরু, আমরা ধরে নিলাম এইভাবে বর্ণনা শিখবো, খুবই সহজ, একটা বর্ণনা শিখে সবগুলো বর্ণনা শেখা হয়ে যাবে। এম পি এম ড্যাশ, একটি হচ্ছে কি বলো অবতল দর্পণ, যার পি মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র এবং পি এফ সি হচ্ছে প্রধান অক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি একটা লক্ষ্যবস্তু অসীম থেকে আলোকরশ্মি আসতেছে, তাহলে কি আমরা লক্ষ্যবস্তুটা আঁকতে পারবো? এত বড় লক্ষ্যবস্তু আঁকা সম্ভব নয়। তাহলে আমরা ধরে নিলাম যে অসীমে অবস্থিত লক্ষ্যবস্তু থেকে আগত আলোকরশ্মি, দেখো এই অসীমে অবস্থিত আগত আলোকরশ্মি আমরা জানি যে তার অভিসারী ক্ষমতা কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে আপতিত হয়ে এই বরাবর প্রতিফলিত হচ্ছে। এখন আমরা জানি যে এটা প্রধান ফোকাসে গঠিত হবে, একটু আগে দেখতে পেরেছি আমরা এখান থেকে এখানে ইতিমধ্যে আমরা একটা টান দিয়ে নিব, দেখো এইখানে না এইখানে। তাহলে আমরা পরের যে রশ্মিটা আঁকবো সেই বিন্দু দিয়ে এঁকে দিব। তাহলে আমরা বুঝতে পারতেছি, বলতে পারি যে অসীমে অবস্থিত লক্ষ্যবস্তু থেকে আগত আলোকরশ্মি অবতল দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। আই হতে প্রধান অক্ষের উপর কি করি, আই বি লম্ব অঙ্কন করি। আমি আবার বলছি, কিভাবে বলবে, অসীমে অবস্থিত লক্ষ্যবস্তু হতে আগত আলোকরশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। আই হতে প্রধান অক্ষের উপর কি করি, আই বি লম্ব অঙ্কন করি। এই আই বি হলো অসীমে অবস্থিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে অবস্থান কোথায় আমরা বুঝতে পারতেছি, প্রধান ফোকাসে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে আকৃতি অত্যন্ত খর্বিত, আর প্রকৃতি মানে হচ্ছে, দেখো প্রকৃতপক্ষে এই দুইটা রশ্মি মিলিত হয়েছে, এই যে দুইটা রশ্মি সরাসরি মিলিত হয়েছে, তাহলে অবশ্যই সদ। এবং দেখো এইটার এইদিকে মাথা হলে এটার এইদিকে মাথা, তাহলে অবশ্যই সদ এবং উল্টো। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবস্থান হলো প্রধান ফোকাসে, আকৃতি অত্যন্ত খর্বিত এবং প্রকৃতি হচ্ছে সদ এবং উল্টো। এরপরে আমরা বুঝবো যে লক্ষ্যবস্তু যদি ধরো অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে হয়, আমরা যদি এইভাবে দেই, অসীম ও সি এর মাঝে হলে, আমরা সংক্ষিপ্ত করে লিখতেছি, সি এর মাঝে যদি অবস্থিত হয়, তার মানে এটা কোথায় হবে, খুব সহজ, সেম এমপি এম ড্যাশ একটা দর্পণ আঁকবো। তাহলে এইটার আমরা তো জানি পি মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। আমরা জানি কিন্তু যে বক্রতা অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে হলে এইখানে প্রতিবিম্বটা গঠিত হবে, সেটা আগে থেকে আমরা একটা ধারণা নিয়ে নিলাম, পূর্বে আমরা একটা কৌশলটা দেখিয়েছি। তাহলে দেখো এখন আমরা কি করব, এই অসীমে কৌশলটা লক্ষ্য করো, এই অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে ও একটা বিস্তৃত লক্ষ্যবস্তু, আমরা এরকম একটা টান দিব। এরপরে দেখো নিচে যে পাদবিন্দু থেকে এই যে ধরো বক্রতার কেন্দ্র বরাবর যাচ্ছে, আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর গেলে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়। তাহলে এইটা আমাদের বর্ণনা দিতে হবে না, শুধু শীর্ষবিন্দুটা বর্ণনা দেব। তাহলে আমরা দিতে পারি যে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। তাহলে এই যে লক্ষ্যবস্তুটা আমরা দিলাম, এই লক্ষ্যবস্তুর এ থেকে এম রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি এম, প্রধান অক্ষের সমান্তরালে সেটা কি দিয়ে যায় আমরা জানি, প্রধান ফোকাস দিয়ে এম এন পথে প্রতিফলিত হয়। আমরা এটা বুঝে ফেললাম। কি বলছি আবার বলি, দেখো এম পি এম ড্যাশ একটি অবতল দর্পণ, যার পি মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র এবং বক্রতার কেন্দ্রের বাইরে ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু, এটা বিন্দু না কিন্তু বিস্তৃত লক্ষ্যবস্তু। বিস্তৃত লক্ষ্যবস্তুর ও এর শীর্ষবিন্দু হতে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত এম রশ্মি এম এন পথে কি হয়,
প্রতিফলিত হয়, যা প্রধান ফোকাস দিয়ে যায়। আবার দেখো প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি, আবার যদি এরকম দিই আমরা, দেখো হাতে তো তোমরা স্কেল ধরে আঁকবে, সোজা হবে। তাহলে আমরা যদি বক্রতার কেন্দ্র দিয়ে যাই, আমরা জানি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত এম ড্যাশ রশ্মি ওই পথে কি হবে? প্রতিফলিত হবে। দেখতে পাচ্ছি এই রশ্মি দুটি পরস্পর কি বিন্দুতে মিলিত হয়? আই বিন্দুতে মিলিত হয়। আই হতে প্রধানকের উপর কি করি? আই বি লম্ব অঙ্কন করি। এই আই বি হলো ও এর লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। সাতার মাথা সহজে কিন্তু সুন্দর করে দেখার চেষ্টা করবে। লক্ষ্য করে দেখো, আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু এটা অবশ্যই এটা হচ্ছে ছোট। অবস্থান কোথায়? সি এবং এফ এর মাঝে। আকৃতি হচ্ছে খর্বিত, আকৃতি হলো খর্বিত। এরপরে হচ্ছে প্রকৃতিটা দেখো সরাসরি বাস্তবে মিলেছে, তার মানে হচ্ছে সদ এবং উল্টো। তাহলে এটার জন্য আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা দেখি যে লক্ষ্য করো এইভাবে সবগুলো আঁকবে, আমি তো সবগুলো একে দেওয়া সম্ভব না, আমি একটু কৌশলটা দেখিয়ে দিচ্ছি। এই স্টুডেন্টরা অনেক সময় এই এটি আঁকতে পারে না। যদি সিএ হয়, অবস্থান যদি বক্রতার কেন্দ্রে হয়, বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে কেমন হবে? ধরো এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে সি। এখন এইখানে যদি হয় তাহলে তুমি কি করবে? আগে থেকে একটা কৌশলগতভাবে এরকম একটা, কারণ আমরা জানি যে বক্রতার কেন্দ্রে, এবং মেপে নিবে তোমরা স্কেল দিয়ে যে এদিকে সমান এদিকে সমান হবে, তাহলে 100% মিলবে। তাহলে আমরা ধরে নাম বক্রতার কেন্দ্রে অবস্থিত ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। তাহলে আমরা কি বলছি? এরকম করে আমরা আগে টেনে নিব। লক্ষ্য করো এই ওয়ে থেকে প্রধানকের সমান্তরাল আপতিত এম রশ্মি, তাহলে অবশ্যই সেটা কি দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে এম এন পথে কি হয়? প্রতিফলিত হয়। এরপরে আমরা এখন দিব হলো, লক্ষ্য করো আরেকটা জিনিস, এই প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি যদি হয়, প্রধান ফোকাস দিয়ে আপতিত এম ড্যাশ রশ্মি, তাহলে কি হবে? এটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। স্যার বলবে যে কত সুন্দর মিলে গেছে, কিন্তু তোমরা কি করবে? আগে এটা সমান করে এটা এঁকে নেবে, তাহলে দেখবে যে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব দুটোই কি হবে? সমান হবে। তাহলে এই রশ্মি দুটি পরস্পর কি বিন্দুতে মিলিত হয়? আই বিন্দুতে মিলিত হয়। আই হতে প্রধান অক্ষের উপর কি করি? আই বি লম্ব অঙ্কন করি। এই আই বি হলো ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এখন তোমার অবস্থান বলার প্রয়োজন কি? অবস্থান বলবে বক্রতার কেন্দ্রে, আকৃতি সমান, প্রকৃতি সদ এবং উল্টো। দেখো আমাদের সময়টা খুবই কম, তারপরে আমরা চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাবিব, তারপরে মারুফ, অর্ণব, সুজাল, মিনময়, তারপরে সুমাইয়া, আফরিন জাহান, তোমরা ক্লাসে আছো। তাহলে দেখো এইখানে আমরা বক্রতার কেন্দ্রে অবস্থিত হলে প্রতিবিম্বের আকার আকৃতি কেমন হবে সেটা আমরা ইতিমধ্যে জেনে গেলাম। তাহলে এখন আসি, আমরা তো 6টা অবস্থান, তো আমরা লাস্টের অবস্থানটা দেখাচ্ছি। লক্ষ্য করো এই যে দেখতে পাচ্ছ একটা অবতল দর্পণ এমপি এম ড্যাশ। এখন আমরা দিব হলো যদি সি এফ এবং পি এর মাঝে যদি হয় লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু যদি এফ এবং পি এর মাঝে হয় তাহলে আমরা কি হবে? এই যে এফ, এটা হলো সি। এখন আমরা দেখো এই পি এবং এফ এর মাঝে আমরা একটা আঁকবো, ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। আমরা বলছি এটা এইভাবে দিয়ে দিবে, কারণ বক্রতার কেন্দ্র বরাবর গেলে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়। তাহলে দেখো এইখানে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত এম রশ্মি, একটা কমন রশ্মি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে এম এন পথে কি হয়? প্রতিফলিত হয়। এখন আমরা এটা স্কেল দিয়ে এরকম করে ধরবো। দেখো এরকম করে যদি ধরো বক্রতার কেন্দ্র বরাবর, কি বুঝতে হলে না? এইখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি মজা করেই করলাম। তাহলে দেখো বক্রতার কেন্দ্র বরাবর যদি যায়, বক্রতার কেন্দ্র বরাবর এই বরাবর আপতিত হলে এই বরাবরই কি হবে? আমরা দেখতে পাচ্ছি এই বরাবরই প্রতিফলিত হবে। এখন দেখো এই দুইটা রশ্মি দেখো পরস্পর ছড়িয়ে যাচ্ছে। দুইটা রশ্মি যদি পরস্পর থেকে ছড়িয়ে যায়, কিয়ামত পর্যন্ত দুই দিকে গেলে কোনোদিন মিলিত হবে না। তাহলে এদেরকে আমরা একটা কল্পনা করতে হবে যে কি করতে হবে। তাহলে পিছনের দিকে আমরা বাড়িয়ে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একটা বিন্দুতে মিলে গেছে। আমরা এই বরাবর যদি দেই, আই বি, তাহলে এখন তোমরা বলতে পারবে যে
এই দুটি রশ্মিকে পিছনের দিকে বাড়ালে পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। আই হতে প্রধান অক্ষের উপর কি করি, আই বি লম্ব অঙ্কন করি। এই আই বি হলো এই ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। ওকে, তাহলে এটার অবস্থান কোথায়, দর্পণের পিছনে। এবং আকৃতি অবশ্যই কি, এটা বড়, অবশ্যই বিবর্ধিত। আমরা বুঝতে পারলাম যে আকৃতিটা বিবর্ধিত এবং দর্পণের পিছনে, এবং এটা কি প্রকৃতপক্ষে মিলে নাই, তার মানে হচ্ছে অসৎ, অবশ্যই সোজা, কারণ এটার এই পাশে মাথা, এটারও এই পাশেই মাথা রয়েছে। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে প্রকৃতপক্ষে এটি অসৎ বিম্ব গঠিত হয়েছে। তার মানে এই যে একটু আগে আমরা দেখিয়েছিলাম যে একটা দর্পণের মধ্যে যে বৃদ্ধাঙ্গুল কাছাকাছি রাখলে, অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাসের মাঝে রাখলে বস্তুটি বিবর্ধিত হয়। যদি বিবর্ধিত হয় সেটা অবশ্যই অবতল দর্পণ, সেটি অবশ্যই অবতল দর্পণ। ওকে, এখন আমরা দেখব হলো উত্তল দর্পণের জন্য প্রতিবিম্ব কিভাবে আঁকা যায়। দেখো, উত্তল দর্পণের জন্য একটি অবস্থা নেই। উত্তল দর্পণ আমরা এটা দেখব। এখন উত্তল দর্পণের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ভিতরের দিকে প্রলেপ দিতে হবে। আমরা বলছি যে ভিতরের দিকে প্রলেপ দিলে বাইরের পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ। মনে রাখবে এগুলো সহজে মনে রাখা দর্পণ চেনার একটা কৌশল। তাহলে এইটা হচ্ছে এফ, আমরা ধরে নেব এটা হচ্ছে সি। এখন আমরা বলবো এম পি এম ড্যাশ, একটা হচ্ছে উত্তল দর্পণ যার পি মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, পি এফ সি হলো প্রধান অক্ষ। এখন বলবো দর্পণের সামনে, তার মানে দর্পণের সামনে যে কোনো জায়গায় আমরা দিতে পারবো ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। এই বরাবর গেলে তো এই বরাবর প্রতিফলিত হবে। এখন দেখো, ও এর এ থেকে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত এম রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত এম রশ্মি, এই যে এমটা আমরা এখানে যদি দেই এম রশ্মি, তাহলে এইটা আমরা জানি এই পথে কি হয়ে যাবে, প্রতিফলিত হয়। তোমরা এই ক্ষেত্রে আঁকবে কিভাবে, এইখানে ধরবে, এইখানে ধরে আঁকতে হবে যে এই বরাবর। তাহলে এই বরাবর যদি আমরা টানি যে এম রশ্মি এম এন পথে কি হয়, প্রতিফলিত হয়। এই রশ্মিকে পিছনের দিকে বাড়ালে এই তাহলে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। এখন আরেকটা রশ্মি আমরা এইভাবে আঁকবো যে একবারে বক্রতার কেন্দ্র অভিমুখে, এটাকে যদি তুমি পিছনের দিকে বাড়াও তাহলে বক্রতার কেন্দ্র অভিমুখে এ ওয়াই আপতিত রশ্মি ওয়াই এর পথে কি হয়, প্রতিফলিত হয়। এটা প্রকৃতপক্ষে আসবে না। আবার বলতেছি, বক্রতার কেন্দ্র অভিমুখে আপতিত এ ওয়াই রশ্মি, মানে এটা কি পিছনের দিকে বাড়ালে বক্রতার কেন্দ্রে আসবে, এ ওয়াই রশ্মি ওয়াই এর পথে কি হয়, প্রতিফলিত হয়। এই যে দেখো, এই রশ্মি দুটি পরস্পর কি বিন্দুতে মিলিত হয়, আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর কি করি, আই বি লম্ব অঙ্কন করি। এই আই বি হলো ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে দেখো, এই উত্তল দর্পণে সর্বদা অবাস্তব, খর্বিত এবং সোজা বিম্ব গঠিত হয়। সহজ জিনিস, উত্তল দর্পণে একটাই শুধু কি বলবো, অসৎ, সোজা এবং খর্বিত বিম্ব গঠিত হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে একটা অবস্থানে আশা করি এইটার বর্ণনটাও তোমরা পারবে। তাহলে আমি বিশ্বাস করি যে যেহেতু এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যদি এই অধ্যায় থেকে, তাহলে সেক্ষেত্রে কোনো একটি দর্পণের লক্ষ্যবস্তুর অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য কি আসে, অঙ্ক আসে, এবং তার জন্য একটা গাণিতিক সমস্যার সমাধান আসে। তাহলে আমরা সেই গাণিতিক সমস্যার সমাধান নেক্সট ক্লাসে করাবো। তাহলে আশা করি এই কোন কোন অবস্থানে কি রাখলে কোথায় বিম্ব গঠিত হবে, আর সেটার আকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে, সেই সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা দিতে পারবে। যেহেতু আমাদের সময়টা হচ্ছে একেবারে লিমিটেড, অর্থাৎ 30 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হয়। তো আমরা আবারও একটি ক্লাস নিয়ে আসবো। শেষে আমরা জাস্ট কারা আমাদের সাথে ছিলে, মিনময় ছিলে, তারপর মনময় ছিলে, তারপরে হচ্ছে তোমার লাবিব আবদুল্লাহ ছিল, অর্ক ছিল, সোনিয়া আফরিন জাহান ছিল। তাহলে এরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও ক্লাস দেখবে এবং ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং প্রয়োজনে পুনরায় আবার দেখে আসবে। তোমরা আমাদের সাথেই থাকো, অনলাইন স্কুলের সাথেই থাকো, এবং অনলাইন স্কুলের এই ক্লাসগুলো এবং আমরা জানি যে মাল্টি চ্যানেলগুলোতে প্রচার হবে, সেই ক্লাসগুলো সেখানেও প্রয়োজনে দেখে নিবে। যদি কখনো বুঝতে সমস্যা হয় সেটা আমাদেরকে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনার সময় চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।